অনেকেই বিশ্বাস করেন আত্মা বলে কিছু নেই, তবে কেউ কেউ এমন কিছু দেখেছেন যা ব্যাখ্যার বাইরে। আজকের পর্বে আমি অনুপম রূপকথাতে শোনাব এক অভিশপ্ত ঘটনা যা আমাকে আজও ভুলতে দেয়নি। আজকের পর্বে আমি শোনাব এক ট্রেন জার্নির অভিশপ্ত ছায়া, এক বন্ধুত্বের শেষ আর এক ছায়ার গল্প। শুনছেন ছায়ার সঙ্গী, প্রথম পর্ব। সেদিন বিকেলের ট্রেনেই আমরা কলকাতা রওনা দিলাম। রিয়া সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথা বলছে না। রিয়া এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর রিয়া ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকে নিভানো। পাশের জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে রিয়ার মুখে, আর এতেই আমি তাকে আবঝাভাবে দেখছি। এ এক অদ্ভুত পরিবেশ। রিয়া আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা অনুপম, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এ প্রশ্ন করলি যে? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মন্দিরের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানেক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রাম অঞ্চলে এই নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। তারপর থেকে কেউ রাতে ভুলেও আমগাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল ভোরে মর্নিং ওয়াকে যাওয়ার সময় গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখনও অন্ধকার কাটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবু অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক অজ্ঞাত ভয় আমাকে গ্রাস করল। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মন্দিরের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হলো জানি না। জ্ঞান ফিরলে দেখি মন্দিরের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সেদিন ট্রেনে রিয়ার সাথে আর কথা হয়নি। রিয়া সারা পথেই কিছুটা ভাবছিল। রাত 3টায় যখন ট্রেন কলকাতায় পৌঁছায়, তখন ট্রেন থেকে নেমে রিয়া শুধু বলল, যাই, পরে দেখা হবে। রিয়া থাকে ধর্মতলায় তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি শিয়ালদায় একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমোতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে রিয়ার গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ রিয়া আমাকে ফোন করে। হ্যালো অনুপম, তুই আমাকে বাঁচা। কেন রে, কি হয়েছে? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে, খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। রিকশাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল।
আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুরের কোনো ভয়ানক কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসল। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম, সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ হাত পা কিছুই নেই, মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3 জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, তাই এখন আলো জ্বালিয়ে ঘুমাই। ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে রিয়া ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর রিয়া যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার সৎকার্যে গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন রিয়া আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিকে রিয়া গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই ঘটনার ছায়া আমার জীবনেও নেমে আসে। রিয়া শুধু একটা গল্প বলেনি, সে আমার দিকে ছায়াটা ঠেলে দিয়েছিল। এই কাহিনীর দ্বিতীয় পর্বে আমি বলবো কিভাবে আমার জীবনেও সেই ছায়ার প্রবেশ ঘটে। আপনি কি শুনতে চান ছায়ার সঙ্গী দ্বিতীয় পর্ব? জানিয়ে দিন, কারণ এটা শুধু গল্প নয়, এটা আমার বাস্তব। ছায়া, যা একবার আসলে আর যায় না। শোনার সাহস রাখলে দ্বিতীয় পর্ব মিস করবেন না।